Hello, everyone. Thank you very much for joining us. Today, we are presenting you another episode of Afridi Insights podcast. And today, we have with us none other than regulated Canadian immigration consultant, Mr. Delwar Haq Bhaiya from Canada. Bhaiya, Assalamu alaikum. Thank you very much for joining us. ওয়ালাইকুম আসসালাম প্রীতি ভাই, থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। দি প্লেজার ইজ অল মাইন। আশা করি আমরা আজকে যেসব কথাবার্তা তথ্য শেয়ার করব সবার জন্যই উপকারিত হবে। Inshallah, Bhaiya. Firstly, thank you very much for your time. I'm really very honored and delighted to have you on my channel. So let me introduce you to our audience and viewers. So everyone, আমাদের সাথে আছেন হচ্ছে দেলওয়ার ভাই। উনি বাই বর্ন বাংলাদেশি, বাট ওনার বেড়ে ওঠা নাইজেরিয়াতে। উনি ওইখানে হাই স্কুল পর্যন্ত কমপ্লিট করেন এবং পরবর্তীতে 2007 সালের দিকে স্টুডেন্ট হিসেবে কানাডাতে যান, where he completed his bachelor's in aerospace engineering from Ottawa Carleton University. এবং আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, since then, through many experiences, many routes, উনি বর্তমানে he's running his very own technical mechanical engineering company, that is Technova Technical Solutions Incorporation, এবং এটার পাশাপাশি উনি ইমিগ্রেশনও প্র্যাকটিস করছেন as a regulated consultant, and his firm is Veritas Immigration Services Incorporation. তো আজকে ভাইয়া আমরা শুরু করি, এন্ড ফর এভরিওয়ান আমরা আমাদের আজকের ভিডিওটা অনেকটা এইভাবে রাখবো যে প্রথম একটা ফেজ থাকবে আপনি অ্যাজ আ স্টুডেন্ট, হাউ ডিড ইউ কাম টু কানাডা, হোয়াট হ্যাপেন্ড এন্ড হোয়াট নট, সো দ্যাট মানুষ আপনার এই স্টোরিটাও জানুক। আমি তো টু সাম এক্সটেন্ট সেটা জানি, বাট আই ফিল যে অ্যাজ অ্যান ইঞ্জিনিয়ার আপনার এই জার্নিটা অনেকের শোনা দরকার, জানা দরকার। এবং বাংলাদেশ থেকে তো অনেক ইঞ্জিনিয়াররা, ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা যারা পরবর্তীতে হায়ার স্টাডিজ এর জন্য দেশের বাইরে যেতে চায়, ফর আ বেটার লাইফ, ফর আ সেটেলমেন্ট, দেন ফ্যামিলিকে নিয়ে মুভ আউট করা। তো আই বিলিভ যে এই স্টোরিটা মানুষকে অনেক ইন্সপায়ার করবে। তো ভাইয়া প্লিজ আপনার থেকে এবার শুরু করি, একটু যদি আপনি বলতেন আমাদেরকে আচ্ছা, আপনার সম্পর্কে। থ্যাংক ইউ এগেন প্রীতি ভাই। তো যেমন আপনি বললেন, আমি 2007-এ কানাডাতে আসি এরোস্পেস ইঞ্জিনিয়ারিং স্টাডি করার জন্য। তো বেসিক্যালি নাইজেরিয়াতেই বড় হই, বাবা কাজ করতো ওখানে। তো আমাদের মানে আমার গোল ছিল to study something very challenging and get into something very interesting. আর আমার প্যাশনই ছিল স্পেসের মধ্যে, এয়ারক্রাফট ডিজাইন নিয়ে। তো ওটা নিয়ে তখন কানাডাতে মাত্র ২ টা ইউনিভার্সিটি এই কোর্সটা অফার করতো। একটা ছিল কার্লটন ইউনিভার্সিটি, আরেকটা ছিল ম্যাকগিল ইন কুইবেক। হুম, তো কার্লটন ইউনিভার্সিটিতে তখন ওদের কাছ থেকে ভালো এন্ট্রান্স স্কলারশিপ পাই। প্রোগ্রামটা ভালো এস্টাবলিশ ছিল এবং ওরা কানাডাতে তখন র‍্যাংকিং ওদের নাম্বার 1 ছিল এই প্রোগ্রামটার জন্য। সো আমি এটার চান্সটা নিই। আ প্যারেন্টস দের সাপোর্ট নিয়ে চলে আসি। এখন আমাদের ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের একটা অনেক সবারই আই থিংক একটা স্ট্রাগল থাকে, একটা স্টোরি থাকে। সবাই মনে করে হয়তো যে এখানে আসলে কাজ করে পাশাপাশি পড়ালেখা চালিয়ে যাবে এন্ড অল দ্যাট। কিন্তু আসলেও কিন্তু ডিপেন্ডিং এটা কিছুটা এক্সটেন্ট পর্যন্ত পসিবল এবং ডিপেন্ডিং অন দ্য মেজর। যেমন যারা বিজনেস বা কমার্স নিয়ে জি। পড়ছেন, হ্যাঁ? আর্টস এর স্টুডেন্টস যারা, এদের জন্য একটু মোর টাইম এভেইলেবল থাকে। বাট যারা ইঞ্জিনিয়ারিং রিলেটেড বা সায়েন্সেস রিলেটেড যেগুলো আ হেভিলি লোডেড প্রোগ্রামস বলবো আমি, যেটা আপনার দিনরাত পড়ালেখা করতে হচ্ছে, অ্যাসাইনমেন্ট করছে, তখন আপনি কিন্তু পার্ট টাইম কাজ করাটা কিন্তু ইটস নট হুম, অ্যাডভাইসেবল। হ্যাঁ? তাহলে আপনার যেটা হয় আপনার পড়ালেখা করতে আ কাজ শুরু করলেন এবং কাজের মধ্যে এতটা ঢুকে গেলেন যে এখন পড়ালেখার জন্য টাইম দিতে পারছেন না, আপনার গ্রেডস খারাপ হয়ে যাচ্ছে। সো আপনার যে ইনিশিয়াল যে টার্গেটটা ছিল যে আপনি একটা ভালো ওয়ার্ল্ড ক্লাস একটা এডুকেশন নিবেন, ওটা থেকে আপনি আস্তে, আস্তে স্লিপ হয়ে যান। তো আমার ক্ষেত্রেও কিছুটা এরকম হয়েছিল। বাট আলহামদুলিল্লাহ I was still able to hold myself together and অনেক পার্ট টাইম কাজ করে আমার প্যারেন্টস ও সাপোর্ট দিছে। ওটা নিয়ে কোর্স কমপ্লিট করলাম। এরোস্পেস ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ইস নট এ জোক। আম তো ওটা চ্যালেঞ্জিং এর যেমন ছিল, বাট আমার প্যাশন ছিল ওটাতে। তো আলহামদুলিল্লাহ এটা কোর্স গ্র্যাজুয়েট করার পর আ ইমিডিয়েটলি উইথিন 1 মান্থ আমার ফার্স্ট ইঞ্জিনিয়ারিং জব আমি পেয়ে যাই। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং হিসেবে আমি জব শুরু করি। আ এই জব করতে, আমি এখানে স্পেশালাইজড হয়ে যাই এই ফিল্ডে এবং আল্টিমেটলি আপ টিল নাও এখন এসে ফর দ্যা লাস্ট 3 ইয়ার্স এখন আমি আমার নিজের ইঞ্জিনিয়ারিং কনসালটেন্সি রান করছি।
আলহামদুলিল্লাহ। এখন এই জার্নির মাধ্যমেও আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন থেকে আমি কিছু ইমিগ্রেশনের কাজগুলো মোটামুটি ভালোই বুঝতাম। যেহেতু আমাদের নিজেদের অ্যাপ্লিকেশন নিজে করতাম, ফ্যামিলিজ, ফ্রেন্ডস এর। এগুলো করতে আস্তে, আস্তে I got more exposure to the immigration world এবং because I always had that curious mindset বা ওই মাইন্ডসেটটা ছিল যে আমি পাশাপাশি কিছু করব, কিছু আর্ন করব। আর যেটাতে আমার অলরেডি একটু ভালো দক্ষতা আছে কেন এটা এক্সপ্লোর করব। তো এই থেকে আমার কিন্তু ইমিগ্রেশনের আ আম ইন্সপিরেশন আসে এবং আমি ইনভলভড হই। সো ফ্যামিলি, ফ্রেন্ডস থেকে করতে আস্তে, আস্তে কিছু মাস মানে এত বেশি অনেকের অ্যাডভাইস করতে তো চিন্তা করলাম ওকে এটা এখন টু মাচ হয়ে যাচ্ছে। আমি এটার কোর্সই নিয়ে নিই। তো এট a পয়েন্ট ইন টাইম আমি এনরোল করি। ফুল টাইম জব ইঞ্জিনিয়ারিং পড়ার পাশাপাশি আমি ফুল টাইম কোর্সের জন্য আমি এনরোল করি সিডিআই কলেজে আরসিআইসি হওয়ার জন্য। জি, তো এইখানে করার পাশাপাশি আবার ওই যে টিচার আমাদের ইন্সট্রাক্টর ছিল, উনার হুম, সাথে আবার পার্ট টাইম ইমিগ্রেশন এর জবও শুরু করি। জি, ইমিগ্রেশন সার্ভিসেস এর। তো আমার এক্সপোজার টু ইমিগ্রেশন ভালোই লং স্টোরি আছে, ব্যাক এন্ড এর স্টোরি। অ্যান্ড দেন ইভেনচুয়ালি গ্র্যাজুয়েট হওয়ার পর, লাইসেন্স পাওয়ার পর আমি আমার নিজের ইমিগ্রেশন কনসালটেন্সি ফার্ম শুরু করি। আ বেশ কিছু মানুষের সাপোর্ট পাই। আফ্রিদি ভাই, আফ্রিয়ামস এর অনেক সাপোর্ট হুম, আছে এখানে। হ্যাঁ? থ্যাংক ইউ। আমার যেই অনেকগুলা ব্যাক এন্ড এর ডিজাইন ওয়ার্কফ্লোজ বিউটিফুল ওয়ার্ক বাই হিম অ্যান্ড জি, হিজ টিম। তো alhamdulillah, it's been going well. Immigration is a non-stop business, হুম, right? But end of the day, আমাদের সবার দরকার ট্রান্সপারেন্সি এবং ভ্যালুয়েবল সার্ভিসেস। অ্যান্ড ওগুলা নিয়ে আমরা কিছু কথা বলবো আজকে। অ্যান্ড let আফ্রিদি ভাই লিড দ্য ওয়ে ফ্রম হিয়ার। থ্যাংক ইউ ভেরি মাচ ম্যাম। আচ্ছা, হ্যাঁ, তো এখন বর্তমানে কেনেডিয়ান ইমিগ্রেশন এর সিনারিওটা কি? I was very active till the first of 2024. সো সেই সময়কার পর্যন্ত আমার নজরে আমার মেমোরিতে এক ধরনের কানাডার ইমিগ্রেশন এর ইমেজ রয়ে গেছে। বাট পরবর্তীতে আমি দেখি যে এইটার ওয়েভটা অনেকটা ড্রপ করে। মানুষের ইন্টারেস্ট আস্তে, আস্তে চলে যায়। মানুষ এটা নিয়ে কথা বলা বন্ধ করে দেয়, কমিয়ে দেয়। বর্তমানে আপনাদের প্র্যাকটিস অনুযায়ী ইমিগ্রেশন এর যে লটা কানাডাতে বর্তমানে আছে, সেই অনুযায়ী কেমন সিনারিও চলছে ওইখানে? আচ্ছা। আম আমি আপনাদেরকে খুবই ওয়েল রিসার্চ কিছু ইনফরমেশন দেব। এখন প্লিজ। আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে ইউ নো why Canadian immigration is still one of the best in the world. হ্যাঁ? জি, তো প্রথমত আমরা হুট করে আমরা ইনফরমেশন পেয়ে যাই যে কানাডাতে ইমিগ্রেশন কাট করে দিয়েছে। এত মানুষ কম আনবে অ্যান্ড অল দ্যাট। হ্যাঁ? কিন্তু নাও লেটস গো ব্যাক স্ট্যাটিস্টিকস আমরা কিছু কম্পেয়ার করি। অ্যান্ড জি, যেহেতু আমি ইঞ্জিনিয়ার তো আমার আমার সেই একটা ন্যাক থাকে। প্লিজ। তো কানাডা ইস হেভিলি ডিপেন্ডেন্ট। মানে কানাডার হলো মেজর সোর্স অফ রেভিনিউ বা হুম, ইকোনমিক্যাল ব্যালেন্স রাখার জন্য হুম, যেই সোর্স অফ ফান্ড থাকে, ইনকাম থাকে সেটা হলো ইমিগ্রেশন। জি, ফ্যামিলি স্পন্সরশিপ হোক, স্টুডেন্টস হোক যেটা হোক। সো এর মানে কি? এই ইকোনমিক প্যাথওয়েটা বন্ধ করতে হলে আপনার ইমিগ্রেশন বন্ধ করতে হবে which is never going to happen. আর যদিও হয় আমরা জানি না কবে। হুম, হ্যাঁ? কানাডার যেই ল্যান্ড মাস আছে ওইটা অনুযায়ী পপুলেশন আছে, we are probably still occupying 1% of the land mass. আচ্ছা, হ্যাঁ? যে ইনফ্রাস্ট্রাকচার আছে, যে রিসোর্সেস আছে। সো which means আমাদের কিন্তু স্কিলড পিপল who want to যারা সেটেল হইতে চায়, দেশটার ইকোনমিতে কন্ট্রিবিউট করতে চায় আমাদের লাগবেই। জি, এটা স্টুডেন্টস হোক এন্ড অল দ্যাট। সো আপনার সবকিছুতেই দেখবেন সব ইন্ডাস্ট্রিতে একটা আপস অ্যান্ড ডাউন থাকে। সো হুম, এই ইকোনমিক এর এটাই। এখন আমাদের ইমিগ্রেশন কার্ভটা একটু নিচের দিকে যাচ্ছে। টু হুম, কার্ভ অনেকগুলা ইনএফিশিয়েন্সিস ডেফিশিয়েন্সিস এই যে আপনার হলো আ নিউজে আসলো কিছুদিন আগে আমাদের যে হলো যে তারা সব রুলস রেগুলেশন স্ট্রিক্ট করে দেবে। জি, বাট স্ট্রিক্ট করে দিলে তো আপনার যদি সব কাগজপত্র ঠিক থাকে, আপনার তো কোন সমস্যা আপনি কিন্তু এফেক্টেড না। হুম, এফেক্টেড কারা হচ্ছে? হুম, যাদের কাগজপত্র ঠিক নাই, যাদের ডকুমেন্টেশন ঠিক নাই, যারা ঠিকমতো এভিডেন্স বা সাপোর্টিং ডকুমেন্টস গুলা প্রোভাইড করতে পারছে না। জি, যাদের মিসরিপ্রেজেন্টেশন আছে। সো আপনাদেরকে কিছু নাম্বারস দেই। 2025 এর পার্মানেন্ট রেসিডেন্স এর টার্গেট হলো 395,000 অলমোস্ট 4 লাখ জি, পার্মানেন্ট রেসিডেন্সি
ওরা অ্যাপ্রুভ করবে। জি। 2026 এ এটা 380,000, হুম, রাফলি 5% লেস হুম, দেন 2025। কিন্তু এই 5% লেস এর যে খুব মানুষজন যে আমরা পিআর পাবো না বা আমাদের হবে না, হুম, it doesn't make sense. আপনার এগুলা ওই 5% লেস ওরা কোথায় কার্ভ করতেছেন? এই হুম, 5% আপনার কাগজে যে unnecessary refugee claim হচ্ছে। হুম, স্টুডেন্টসরা বলতেছে আমাদের বাপের হলো লক্ষ, লক্ষ টাকার জমিন আছে, কোটি, কোটি টাকা আছে। আরে আমার বাপের বাপায় ওটা রেখে গেছে। এগুলা দিয়ে আপনি ডকুমেন্ট শো করতেছেন, আপনি শেষ পেয়ে এখানে আইসা আপনার হলো ফার্স্ট সেমেস্টার পরেই আপনার টাকা নাই। হুম, আপনি কি করবেন না করবেন পড়ালেখা ছেড়ে আপনি কাজ শুরু করছেন। হুম, হুম, তাহলে এইসব যেই falsified হুম, হুম, অ্যাপ্লিকেশনস গুলো আছে, ওগুলাই ওরা কার্ভ করে হুম, ওরা এরকম একটা নাম্বার আসছে। which again should be much হুম, lower, কিন্তু তারপরে ওরা কিন্তু জাস্ট about 5% এবং ওদের টার্গেট হচ্ছে যে 2% of the population ওরা applications reduce করবে in the next 1 or 2 years. হ্যাঁ? মানে but not justified applications. Unjustified যেগুলো। জি। হ্যাঁ? সো আমাদের যদি আ প্রতিটা ১০০ টার মধ্যে ১০ টা অ্যাপ্লিকেশনস অ্যাপ্রুভ হয় যে এরা হইলো falsified ডকুমেন্ট আসে, তাহলে তো আমার ইকোনমিতে কোনো কিছু এড করছে না ভাই। হুম, তারা বরঞ্চ আসে আমাদের বার্ডেন হচ্ছে। হুম, এখানে এসে তারা সোশ্যাল বেনিফিট নিচ্ছে, তারা হেলথ কেয়ার এর বেনিফিট নিচ্ছে। তারা আ ধরেন অন্য সব যেই ওয়ার্ক লেবার সেক্টর ওখানেও অনেক আননেসেসারি প্রেশার পড়ছে আমাদের। সো আমাদের এই ব্যাকগ্রাউন্ড এর ইনফরমেশন গুলো তো মানুষ এভাবে হুম, যাচাই করে না বা কম্পেয়ার করে না যে কেন এরা করলো, এটা কি হচ্ছে। টু বি অনেস্ট উইথ ইউ এটাতে ইমিগ্রেশন এর ইফেক্টেড আর দোজ যাদের ডকুমেন্টেশন নিয়ে সমস্যা আছে বা যারা হুম, ইলিগাল রুটে আসছে। Other than that, I would say that Canadaর immigration system still strong. হুম, বুঝতে পেরেছি। আচ্ছা এখন ভাইয়া যে এই যে কোভিড এর ঠিক পরের টাইমটাতে ওই সময় হয়তো যে আপনার ইমিগ্রেশন এর যতগুলো পিআর পাথওয়ে রাউট গুলা ছিল, সেই জি, জিনিসগুলো অনেকটা ফ্লেক্সিবল করা হয়, অনেকটা লাইট ওয়েট করা হয় হ্যাঁ, এবং খুব হালাল ভাবেই অনেক অ্যাপ্লিক্যান্টস রা কানাডাতে ঢোকে। জি, এবং ঐরকম সময়ে হয়তো আপনার এরকম একটা নিউজ এসেছিল যে, নিউজ ঠিক না যে there was an option বাট সেই অপশনটাকে মিসলি রিপ্রেজেন্টেড করা হয় আপনার সব প্ল্যাটফর্মস গুলাতে, সোশ্যাল মিডিয়া গুলাতে যে আপনি ভিজিটর ভিসাতে ঢুকবেন। ঢোকার পরে আপনি সেটাকে ওয়ার্ক পারমিট এ কনভার্ট করে ফেলতে পারবেন। জি, That allows you to come to Canada, দেন মন মতো জব খোঁজো, দেন তুমি একটা ওয়ার্ক পারমিট এ চলে যাও। হুম, প্রচুর মানুষ ঢোকে। জি, সবাই যে সেটা পায়, করতে পারে, নট রিয়ালি। রাইট। এবং অনেকে এই গভর্নমেন্টের জন্য বার্ডেন হয়েও দাঁড়ায়। সো ডু ইউ থিংক দিস পিপল যারা করতে পারে নাই, এরাই যে রেফিউজি ক্লেইম করে এবং এইটাই আল্টিমেটলি কানাডার যেই কয়েকটা ক্রাইসিস লাইক হাউজিং ক্রাইসিস, দেন হঠাৎ করে একটা ইনফ্লেশন, দেন জব ক্রাইসিস, এগুলার জন্য এই গোষ্ঠী এর মানুষগুলা দে আর টু বি ব্লেমড? I would say 100% রাইট। কারণ হলো তারা আ they exploited the system. হুম, হুম? আপনার যখন এই ভিজিটর ভিসা নিয়ে এসে ওয়ার্ক করার যে রুলটা আসছিল, তখন এটা ছিল যে তোমরা সেখানে কোভিড এর পরে আটকা পড়ে গেছো। হুম, তোমরা বসে না থেকে তোমরা কাজ করো। হুম, হুম, I think you should be thankful যে তোমাদেরকে এরকম একটা অপরচুনিটি দেওয়া হইছে। জি, and you should be working. হুম, এখন তুমি এটা পাও নাই বলে বা তোমার এভেইলেবল জব করতে পারো না বলে এখন তুমি রেফিউজি কানাডাতে থাকতেই হবে। এজন্য তুমি রেফিউজি ক্লেইম করলা। এখন আমাদের যেই সিভিল রাইটস এবং হিউম্যান রাইটস যে ম্যান্ডেট এবং লস গুলা আছে, ওটা অনুযায়ী আমরা যখন একটা রেফিউজি ক্লেইম হয়, আমরা ওই মানুষটাকে উইথআউট আ প্রপার কাউন্সেলিং অ্যান্ড প্রপার প্রসিডিউরস আমরা তাকে ফেরত পাঠাইতে পারি না। জি, কারণ আমাদের ১ম কানাডা, and this is why again why Canada is still one of the best, যে আপনি এখানে আইসা যদি যখন অ্যাসাইলাম বা রেফিউজি ক্লেইম করেন, আমরা আপনাদেরকে সময় দিই যে আপনি প্রুফ করেন যে আপনি আসলেও আমাদের সিকিউরিটি দরকার, আমাদের হেল্প দরকার। আপনার লাইফ ডেঞ্জার এ আছে। ওকে, সো এখন এই যে লক্ষ, লক্ষ মানুষ যে এখানে আসছে ওই টাইম পিরিয়ড টাতে যখন ভিসাটা অনেক ইজি করে দিয়েছিল। হুম, তারা এসে আমাদের এই যে গভর্নমেন্ট
রিসোর্সেস গুলো এক্সপ্লয়েট করলো বা এখনো জি। করছে। হুম, তারা গভর্নমেন্ট থেকে বেনিফিট পাচ্ছে, হুম, হাউজিং সাপোর্ট পাচ্ছে। হ্যাঁ? এমনকি তারা মিল খাবারের জন্য তারা কিন্তু একটা হুম, স্টিপেন্ড পাইত। জি। হ্যাঁ? আমাদের এখানে হাউজিং এর ক্রাইসিস, সো তাদেরকে হোটেলে রাখা হতো। হুম, হুম, সো ইউ ক্যান ইমাজিন আ এটা কতটা প্রেশার পড়েছে আমাদের ইনফ্রাস্ট্রাকচার এর উপর অ্যান্ড ইকোনমিক রিসোর্সেস গুলোর উপর। হুম, সো ইয়েস, আই এম 100% I do agree with you যে এটা হলো এই প্রসেসটা জি। flawed, right? And people exploited it. হ্যাঁ, এই কারণেই প্রবাবলি এই যে সোশ্যাল মিডিয়াতে কিছু ভিডিও সামনে আসে যে কিছু আপনাদের ওইখানকার রেসিডেন্ট বাঙালি জি। তারা রেফিউজিদেরকে দেখে গালাগালি করে, বকাবকি করে, বলে যে, "শালার ফলস রেফিউজি, ফেক রেফিউজি, ভাগ এখান থেকে চলে যা এখান থেকে।" নাও আই থিংক ইউর অ্যান্সার স্যাটিসফাইজ মাই কিউরিওসিটি যে আচ্ছা কেন এদেরকে এরকম গালি দেওয়া হয়? ভাইয়া দেখেন, রেফিউজির এগেইনস্ট কিন্তু আমাদের এখানে মানে in general, Canadians, we are, I think, we're the most kind people in the world. In the sense that আপনার আমাদের বর্ডারে যাবেন, আমাদের অফিসার্সরাও আপনাকে মানে বলবেন এখান থেকে চলে যান। কেন আসছস? You know? They will actually they will extend their help to tell you, আচ্ছা, what do you want to do? How can I help you? হুম, ও রেফিউজি ক্লেম করবা? আচ্ছা, আচ্ছা তুমি এভাবে করো। হুম, They are that helpful. They don't put you back on a plane and send you back. হুম, কিন্তু এটা তো ইনটেনশনটা ছিল এটাই ভাই যে যাদের অ্যাকচুয়াল হেল্পটা দরকার তারা হুম, যেন এটা পায়। তারা যেন এটার অ্যাডভান্টেজ নিতে পারে। নট এক্স, ওয়াই, জেড। হুম, হ্যাঁ? তো এই যে এখানে অনেক মানুষ আছে যে ফেক যেটা বললেন যখন দেখে কারণ আমরা তো ভাই এখানে ট্যাক্স পে করি। হুম, আমাদের ট্যাক্স দিয়েই রেফিউজিদের গড় সংসার চলতেছে। হুম, হুম, হ্যাঁ? আবার এদের এই রেফিউজিদের গড় সংসার বা ওদেরকে বেনিফিট দেওয়ার জন্য আমাদের যে বেনিফিট গুলো আমরা পাই ওগুলা কাট ডাউন হচ্ছে। হুম, ফর এক্সাম্পল, এখন রেফিউজি এত বেশি বেড়ে গেছে তাদের ডাক্তার হেলথ কেয়ার লাগতেছে। হুম, আমরা গিয়ে অন টাইম ইমার্জেন্সি সার্ভিসেস পাচ্ছি না। হুম, হ্যাঁ? যদি তারা লিগালি আসতো, এটা একটা কন্ট্রোলড ম্যানার এ থাকতো টু আ লট অফ এক্সটেন্ট। হুম, হ্যাঁ? এত মানুষ হুট করে আসতো না। আমাদের টাইম থাকতো যে আমরা ইনফ্রাস্ট্রাকচার বাড়াই, তাদেরকে সার্ভিস গুলাও দেই। রাইট? জি, অ্যান্ড আমাদের ট্যাক্স পে যেটা আমরা করি অ্যান্ড এগেইন হুম, জাস্ট ফর কিউরিওসিটি অন অ্যান এভারেজ যারা মিডিয়াম আ পে রেঞ্জ এ আছে বছরে, দে পে তারা anywhere from 30 to 35% ট্যাক্স পে করে। হুম, হ্যাঁ? তো ভাইয়া আপনার যদি মাসে $১,০০০ কামান কথার কথা আপনি $৩০০ সরকারে দিয়া দিলেন। আবার সরকার এখান থেকে ওই টাকাটা নিয়া দিতেছে আরেক ব্যারাজে কিছুই করতেছে না। তখন হুম, আপনার কেমন লাগবে? রাইট। রাইট? সো এই যে অনেকটা ফ্রাস্ট্রেশন এ থেকে বাট আমরা চাই যে এখানে যারা ক্ষতিগ্রস্ত আছেন, যারা রিয়াল হুম, রেফিউজি ওয়ারে প্যালেস্টাইনিয়ান হোক, আ আমাদের বাংলাদেশেও এরকম অনেক কিছু যে মিয়ানমার থেকে এসে হুম, থাকতো যারা ইউএন সার্টিফাইড। দে আর মোর দ্যান ওয়েলকাম। তারা এসে এখানে একটা ভালো জীবন পাক। আমরা চাই এটা। হুম। কিন্তু ভাই এইখানেও আবার যদি আমি বলি কিছু প্র্যাকটিশনারদের কিছু আনএথিক্যাল প্র্যাকটিসই তো এই ধরনের রিফিউজি ক্লেইমেন্টদেরকে অনেক প্রিভিলেজের ব্যবস্থা করে দিচ্ছে। যেমন দেয়ার আর মেনি লয়ার্স অ্যান্ড সলিসিটরস তারা বাংলাদেশী এবং they have connections back home এখানকার লয়ারদের সাথে। হ্যাঁ, হ্যাঁ। সো এইখান থেকে একজন ওইখানে গেল, যাওয়ার পরে মানে as far as I can recall এটা একটা পুরো সিন্ডিকেটের মতো কাজ করত। জি, যে ১ম এ তারা এইখান থেকেই যারা আছে পরিচিত, এরা এইভাবে মানুষজনকে বুঝায়-টুঝায় দিয়ে যে, "হ্যাঁ, তুমি কানাডা যেয়ে এটা করতে পারবা, ওইটা করতে পারবা। এই আমাদের সার্ভিস চার্জ।" গেল। জি। যাওয়ার পরে ওইখানে আপনাদের ড্যানফোর্থ বাংলাপাড়া, ওইখানে প্রবাবলি এই লয়ার গুলা থাকতো এবং পরবর্তীতে they used to have a connection back home যে এইখানকার লয়ারদের সাথে কথাবার্তা বলে তারা কিছু এরকম ফলস কেস, কিছু ফলস নিউজপেপার প্রিন্ট এটা সেটা হ্যান-ত্যান অনেক কিছু প্রেজেন্টেশন করে এই রিফিউজি ক্লেইম এর বেসিস অফ ক্লেইম গুলাকে আরেকটু সলিডিফাই করত। জি। ইন এক্সচেঞ্জ ফর মানি সেটা তো ডেফিনিটলি। হ্যাঁ, হ্যাঁ। তো এরকম কিছু আনএথিক্যাল প্র্যাকটিশনার রাও তো আবার আপনাদের এই ইকোনমির ডিস্ট্রাকশন এর পিছনে অনেক বড় কন্ট্রিবিউশন রেখে দিয়েছে। নো, নো 100% ভাই। I mean কারাপশন যে নাই এখানেও আমি অস্বীকার করছি না। রাইট? হুম, আমাদের কিছু unethical practitioners আছে both এখানেও এবং বাংলাদেশেও। আমি কানাডাতেও বাংলাদেশেও রাইট? অ্যান্ড they are যৌথভাবে কাজ করছে। এবং উনাদের জন্য আমরা যারা এথিক্যালি কাজ করছে আমাদের খুব কষ্ট হচ্ছে ভাই। হুম, রাইট? ইন the sense that আমাদের যখন এসে একটা ক্লায়েন্ট বলে, "ভাই আমার এই ভিসাটার ভিতরে আপনি কইরা দেন।" আমরা যখন বলি যে, "ঠিক আছে আমরা আপনার জন্য এপ্লাই করে দেব। we'll do it everything legal and everything." "এই ভাই আমার তো এত টাকা দেখাতে পারব না। আপনি কেমনে করবেন? কত টাকা লাগবে নেন।" ভাই আমরা আপনার অ্যাকাউন্ট ওয়াই falsified করে আমরা কিভাবে হুম, দেখাবো? কেন দেখাবো?
রাইট? তো এখন আমাদের আগে দেশে বাংলাদেশে এখন তো ইটস নট ফিজিবল। কিন্তু আগে কিন্তু এগুলা হুম, হুম, অহরহ হইতো এবং অনেক আগে থেকে এটা হুম, চলে আসছে এরকম কাজগুলা। এখন আমাদের ক্যানাডিয়ান সাইড থেকে এটা হইলো যারা আমাদের এখান থেকে এখন যারা ভিউয়ার্স আছে বা যারা আমাদের হয়তো কিছু ক্লায়েন্ট আছে তারা জানতে হবে যে আমাদের যেই ইমিগ্রেশন লস দে আর দেয়ার টু প্রটেক্ট দ্য ক্লায়েন্ট, নট উই দ্য কনসালট্যান্টস। আমাদের কনসালট্যান্টদের কিন্তু প্রটেক্ট করে না। হুম, আমরা মোটা একটা লাইসেন্স ফি দেই আমাদের রেগুলেশনস ফলো করার জন্য। আমরা টাকা দেই যাতে আমরা এথিক্যালি কাজ করতে পারি। টু বি হুম, অনেস্ট। হ্যাঁ? ইন দ্যাট রিগার্ড যখন ক্লায়েন্ট যতগুলো রুলস আছে, রেগুলেশন আছে হুম, প্রত্যেকটাই ইন সাপোর্ট অফ ক্লায়েন্টস বেস্ট ইন্টারেস্ট হুম, অ্যাজ লং অ্যাজ ইটস এথিক্যাল। রাইট? তো এইজন্য আপনারা দেখবেন এই যে অনেক আম আরসিআইসি আছে যে রেফিউজিদের কাছ থেকে কিন্তু ১৫,০০,০০০, ২০,০০,০০০ এমনকি কোটি টাকাও নেয়। হুম, আপনারা কি জানেন যে একটা কনসালট্যান্ট is not allowed to take money from a refugee? কারণ আমাদের তো কেসই এখানে এটাই যে ভাই সে রেফিউজি তার কোনো কিছু নাই, হুম, সহায়তা নাই, কোনো ইয়া নাই। হ্যাঁ, কিছু সার্ভিসেস জন্য নিতে পারবে যেগুলা যারা ওপেন এগ্রিড যায়, ঠিক আছে আমি এই কাজ করে দেব এগুলা ঠিক আছে। বাট তুমি যে একটা রেফিউজি ফাইল কেস হ্যান্ডেল করতেছো, কেস বানায়-টানায় দিতেছো, these are all হুম, unethical practices। আর জি, এর জন্য তুমি not just that, আমি আপনাদেরকে বলি, একটা ভিজিটর ভিসার জন্য জাস্ট a simple ভিজিটর ভিসা, one person সে ভিজিট করতে আসবে। একটা ফার্ম চার্জ করতেছে 10 থেকে $15,000। Why? কেন? একটা ফার্ম কেন এটা করবে? ৩,০০০, ৪,০০০ করো। বড় জোর ৫,০০০ হইতে পারে ডিপেন্ডিং অন the level of service and what you're providing। হুম, হুম, হ্যাঁ? কিন্তু even that is on the high end। হুম, তো আমাদের এখানে এই যে একটা হলো আমাদের লজ এখানে আমাদেরকে হলো যেমন এটা যদি আমাদের ইয়াও জানতে পারে, আমাদের বোর্ডেও যায় যে you are overcharging, it can be questionable। তো এই যে এখন এই অনেকটা রিজন অনেকটা এই ইমিগ্রেশন রুলস এন্ড রেগুলেশন যে আমাদেরকে টাই করে দেয়। যার কারণে হুম, obviously to make money অন্য পথে চলে যায়, unethical পথে চলে যায় আরসিএসিরা, which is wrong। আমি এটা সাপোর্ট করি না। হুম, রাইট? As long as your case is genuine with reasonable fees and reasonable work, you should get good success rates। হুম, হুম। এখানে আমি আরেকটা জিনিস বলবো ভাইয়া যে আপনি তো বললেন আরসিআইসি দের কথা। জি, বাংলাদেশের ওই সময় এখনো এই বিদেশে যাওয়ার কনসালটেন্সি এজেন্সি ভুরি। জি, I know যে আমি আপনার সাথে কথা বলতেছি এবং আমি এই আজকে রাতে থেকেই যখন Facebook এ বসা শুরু করব, আমি দেখব যে আমার সামনে এরকম বিভিন্ন কনসালটেন্সি ফার্মের সব এড পোস্ট গুলো আসা শুরু করবে। জি, এই ফার্ম গুলাই কিন্তু আবার আপনার এই যেই অ্যাপ্লিকেশনস গুলার কথা বললেন, সেসব অ্যাপ্লিকেশনস এ তারা obnoxious amount of মানি চার্জ করব। জি, এমনও স্টোরি আমরা শুনিয়েছিলাম যে আপনার ওই সময় ২ জন ভাই একটা গ্রামের they sold out তাদের ক্যাশ জেনারেটিং প্রপার্টিজ যেমন পোল্ট্রি ফার্ম ছিল, ফিশ পন্ড ছিল, সবকিছু বিক্রি-টিক্রি করে দিয়ে তারা রাফলি অ্যাবাউট ৳৩০,০০,০০০ মতো ২ জনা ক্যাশ করে। ক্যাশ করে তাদের যাওয়ার সময় ৳১৫,০০,০০০ একেক জনের কাছ থেকে চার্জ করে। সো এই ৳১৫,০০,০০০ দিয়ে তাদেরকে প্রমিস করা হয় যে আপনার ওই ক্যালগারি। ক্যালগারিতে একটা অ্যাড্রেস দিয়ে বলা হয় যে, "এই অ্যাড্রেসে যাবা, অমুক ভাই, এটা উনার ফোন নাম্বার। ওইখানে যেয়েই তুমি উনার সাথে কমিউনিকেট করবা। উনি WhatsApp এ নাই। তুমি ডাইরেক্ট ফোন দিয়ে তার সাথে কমিউনিকেট করবা। বাদবাকি তোমার সব ব্যবস্থা সে করে দিবে।" হুম, ওইখানে যাওয়ার পরে দেখা যায় এই ফোন নাম্বার আর কাজ করে না। তারপরে কি হইল? এনারা ওইখানে ঘুরে তারপরে তারা শুনল যে আচ্ছা ঠিক আছে টরন্টোতে ড্যানফোর্ড নামে একটা জায়গা আছে। এখানে অনেক বাঙালিরা আছে। সো এইখানে গেলে হয়তো আমি কাজ পাইতে পারি। আর রাইট, এখানে কেউ হয়তো আমাকে হেল্প করবে। হ্যাঁ, যাওয়ার পরে একেক জনার পকেটে যাওয়ার সময় তো তারা ১৫,০০,০০০ করে দিয়ে গেছে। আর বাকি জি, ১৫,০০,০০০ তাদের হাতে আছে। পাসপোর্টের এন্ডোর্সমেন্ট অনুযায়ী যতটুকু টাকা নেয়া যায় পুরাটাকে কনভার্ট করে তারা নিয়ে গেছে। হুম, যাওয়ার পরে এখন ওই টরন্টোতেও সবাই খালি ভুলভাল বুদ্ধি দিচ্ছে যে, "তুমি এইটা করো, তুমি ওইটা করো।" চাকরি নাই। টাকা দেও, টাকা তোমারে আমি দিতে পারব না। আমারে দিলে তুমি দাও। হ্যাঁ, এইভাবে করে তারা যা টাকা পয়সা নিয়ে গেছিল, সবকিছু একদম শেষ হয়। লাস্টে তারা এতটুকু বুদ্ধি ছিল যে যদি worst case scenario হয় আবার দেশে ব্যাক করতে হবে, টিকিট কাটতে হবে। সেই টিকিটও একেকজনা অনেক উচ্চ মূল্যে কিনে তারপরে দেশে ফেরত এসে ইট ওয়াজ a ন্যাশনাল নিউজ ওই সময়
যে হ্যাঁ। একদম সর্বহারা হয়ে সে সবাইকে বলতেছে যে ভাই এই ফাঁদে পা দিয়েন না, এজেন্সিরা খারাপ। সো আই গেস যে আরসিআইসি দেরকে এইসব জায়গাতে ইনফ্লুয়েন্স করার জন্য বড় একটা ইনফ্লুয়েন্সার ছিল এইসব এজেন্সিরা। যে আমরা যদি খাইতে পারি, মানে আরসিআইসিরা দেখে যে আচ্ছা ওরা যদি এভাবে করতে পারে তার মানে ডেফিনিটলি মানুষের পয়সা আছে, আমরাও চার্জ করতে পারি। জি। এন্ড ওই যে আমরা এক্সট্রা অ্যাডেড সার্ভিস কিছু তো দিবই, সেটার জন্য তো দিবেই। ১ টা ২ টা ৩ টা ৪ টা টাকার মজা পেয়ে যায় অ্যান্ড দেন ইট বিকামস আ গেইম টু দেম। কারেক্ট। তো আই গেস যে এখানে অনেকগুলা পার্টি আসলে টু বি ব্লেমড যে এই ধরনের একটা ঝামেলা পাকায় ফেলার জন্য। হ্যাঁ, ভাইয়া এটা তো I mean it's goes both ways. আমাদের মানে কানাডিয়ান আরসিআইসিস রাও রুলস হুম, ফলো করছে না এবং বাংলাদেশে তো এটা আছেই যে ভাই টাকা কেমনে কামাবো? আমরা হুম, একটা রাস্তা পাইছি। রাইট? হুম, অ্যান্ড the uninformed public, right? They make uninformed decision. আমি uninformed বলতেছি কারণ তারা রিসার্চ করতেছে না। তাদেরকে যা বলা হচ্ছে তারা তাই বিশ্বাস করছে। হুম, হ্যাঁ? জি, এই যে ভাইয়াকে যারা আসলো, বলে দিল গেলে সবকিছু টেক কেয়ার হবে, তুমি জব পেয়ে যাবা। ভাই তুমি ভিজিটর ভিসায় আসছো। হুম, তুমি তো এমনি জব করতে পারবা না। হুম, রাইট? জব করতে হলে তোমার জব অফার যেটাকে বলে, যেটা জব অফার মানে যে কোম্পানি একটা অফার দিল তা না। আপনার লাগবে এলএমআই, হুম, লেবার হুম, ইমপ্যাক্ট লেবার মার্কেট ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট। অ্যাসেসমেন্ট। হ্যাঁ? সেই সার্টিফিকেটটা ছাড়া আপনি ওয়ার্ক পারমিট এর জন্য এপ্লাই করতে পারছেন না। হুম, সেই সার্টিফিকেটটাও অনেক কাটছিট হয় এখন এই হুম, হুম। এজেন্সিদের এমপ্লয়িদের এই সাথে জন্যও এখন। তো ২ নাম্বারই আছে। হ্যাঁ, ২ নাম্বার আছে, হ্যাঁ? আমি তোমাকে $৩০,০০০ দিবা, আমি তোমাকে জব অফারটা দিয়ে দেব। জি, ওই এজেন্সি আবার ৩০,০০০ এর উপরে আরো $১০,০০০ এড করে ক্লায়েন্টের কাছ থেকে ৪০,০০০ হাতে নিল জাস্ট জব অফারের জন্য। হুম, আবার নিল $১০,০০০ দিয়ে প্রসেস করবে তোমার টিকেট, ভিসা এন্ড এভরিথিং। হুম, হয়ে গেল তার $৫০,০০০ এর ব্যবসা। হুম, হ্যাঁ? সেই ওয়ার্কার এখানে আসলো, কানাডায় আসলো ওই কোম্পানির আন্ডারে। কোম্পানি তো তারে বেতন দিবে না। কিন্তু কোম্পানির আবার কমপ্লায়েন্স দেখাইতে হবে যে সে ঠিকমতো বেতন দিচ্ছে না all that। তো তাহলে তাদের এখানে আমি জাস্ট টেলিং ইউ দ্যা স্টোরি, তাহলে বুঝে নেন যে এখানে হলো মানুষ কিভাবে এই সব চক্করে পড়ে এবং they don't even know what they're getting into। হুম, তো এখানে আইসা তখন তারা কি করবে? যদি কোম্পানিটা জেনুইন ইয়া থাকে, কাজ-টাজ থাকে তো গুড। মাশাআল্লাহ তাহলে তারা টাকা কামাচ্ছে। যদি না থাকে, কোম্পানি বলবে, "ভাই যাও, তুমি বাইরে কোথাও কাজ খোঁজো, ক্যাশ জব করবা।" যাতে কি বলে? ওকে না সরকার না আসে। জানতে পারে, হ্যাঁ, সরকার না জানতে পারে এবং ওই কোম্পানি মাসে, মাসে যেই কোম্পানির মাধ্যমে আসছেন, তারা কিন্তু আবার মাসে, মাসে ঠিকই বা বাই-উইকলি তারা এই জমা দিচ্ছে। এই সিআরএস এ মানে আমাদের ইউএনএস এ তাদের পে স্টাবের জমা হুম, জমা দিচ্ছে যে এত ট্যাক্স, এমপ্লয়মেন্ট এর ট্যাক্স, বেনিফিট ট্যাক্স এগুলো আমরা জমা দিচ্ছি। সেই টাকাটা আবার এই ভদ্রলোকের কাছ থেকে উসুল করে নিচ্ছে। যে হুম, আমরা তো তোমার এখানে থাকতে দিচ্ছি, তুমি জব করতেছো না, আমাদের যে তোমাদের খরচ চালায় যেতে হচ্ছে। হুম, তাহলে ভাইয়া আপনি বলেন যে এভাবে আইসা আপনি হয়তো ২-৩ বছর টানলেন আপনার ওয়ার্ক পারমিট অনুযায়ী। হয়তো কিছু টাকা আপনার সেভ হলো। কিন্তু এন্ড ওফ দি ডে আপনি যেরকম যদি কোন রকম ভাবে আপনার রেট পড়ে বা ওরা একটা চেক করে আপনার নামে কোন কমপ্লেইন হয়ে যায়, আপনি তো ব্যান্ড। হুম, হ্যাঁ? সো আবার এত টাকা খরচ করে আপনি যদি ৫০-৬০ লাখ টাকা খরচ করে আসেন আর বছরে ওই টাকাটা আপনি না উঠাইতে পারেন, হুম, তাহলে আপনার লাভ কি? আপনার মিনিমাম ওয়েজ হইল এখন অন এন এভারেজ $17 পার আওয়ার। হুম, অন এন এভারেজ একেক জায়গায় একেক রকম। আপনাকে যখন ক্যাশে কেউ জব দেবে তারা অলরেডি জানে যে আপনার কাগজপত্র নাই। আপনাকে কিন্তু $17 আওয়ার জীবনেও দিবেন। হুম, আপনি যদি $10 পার আওয়ার পান তাও আপনি লাকি। হুম, এখন আপনি হিসাবটা মিলান। আপনি $10 পার আওয়ার আপনি 40 আওয়ার্স এ উইক আপনি কোন রকম পাইলেন। আপনি পাইয়া গেলেন। হুম, কথার কথা। $400 করে সপ্তাহ ৪ 1600 মাসে। হুম, $১৬০০। এখন আপনার লিভিং এক্সপেন্স ধরলাম আপনারা ১০ জন মিলে একটা রুমে থাকেন যেটা এখানে হইতাছে। আপনারা হয়তো হুম, $200 করে দিতে হইতাছে ওই বেড স্পেসটার জন্য। হ্যাঁ? $200 আপনার বেড স্পেস এ গেল। আপনার খাওয়া-দাওয়া খরচ আছে। আপনি খুব ভালো মানুষ। আপনি একবারেই খান না। আপনি পানি আর কলা খেয়ে আছেন। তাও আপনি ধরে নিলাম আপনার $২০০ গেল মাসে। হুম, হুম? আপনি দেশে কারো লগে যোগাযোগ করেন না। আপনার হাইটা যাইতে হয় কাজে আপনার বাস-টাস খরচ নাই। ফোন কারোরটা দিয়ে করলেন। একবারে খুব ধইরা নিলাম আমি হ্যাঁ? আপনি অনেক টাকা সেভ করতেছেন। আপনার জি, সব দিক দিয়ে ইয়া হইলো। আপনি ইয়ে করতেছেন। তাহলে ধইরা নেন আপনি হলো লিভিং এক্সপেন্সেস ধরে আপনি কোন রকম ভাবে আরো ২০০ ধরলেন। আমরা আগে কি বললাম যে ২০০ খাওয়া-দাওয়া ২০০ আর এমনি নানান খরচে ২০০ মিলে ধরেন আপনার ৫০০ থেকে ৬০০ আপনি এর মধ্যে আপনি মেনেজ করে ফেলুন। হুম, হুম, তো বাকি থাকে হাতে 1000 to 1100। এখন আপনার ইয়েতে আসি। আপনার এমপ্লয়ার যখন ওই জব অফার দিয়ে নিয়ে আসে, তার জি, কিন্তু মিনিমাম একটা ওয়েজ দেখাইতে হয়। হুম, হুম, হ্যাঁ? ওই মিনিমাম ওয়েজ হয়তো $35 per hour এ আসছে। এখন না $28 per hour। হুম, হুম, ওকে? সরি I have to go back but around that। হুম,
যখন $28 per hour আপনি ইনকাম করেন, আপনার ইয়ারলি ইনকাম হয়ে থাকে রাফলি $55,000 to $60,000 a year. জি। আমরা এখন এটাকে 12 দিয়ে ভাগ করি। আপনার হয়ে যায় $5,000 হুম, per month. এর থেকে আপনার নানান ফিস-টিস উ বাদ দিলে হুম, হুম, আপনার থাকার কথা about roughly $3,000. হুম, 3 to $3,500. Around that বাকি থাকবে। এখন আপনার এমপ্লয়ার কিন্তু যে বাকি যে 1,500 ফিস যেটা হলো সরকারি ফিস দিতে হলো, ট্যাক্সেস, আ এমপ্লয়মেন্ট ইন্সুরেন্স এটসেট্রা দিতে হচ্ছে। আপনার কিন্তু এখন এই যে আপনার ক্যাশ টাকা থেকে যে ইনকাম করলেন, আপনি তো এটা তাকে গিয়ে দিতে হবে। ধরেন ৳১,০০০ দিলেন, তা আপনার রইলোটা কি ভাইয়া? আপনি কি আর্ন করলেন? তার মধ্যে আপনার অনেক মাস ঘুরলেন, জব পাচ্ছেন না, এই সেই। হুম। যে এমপ্লয়ার আপনাকে ক্যাশে জব দিল, সেই বাঙালি ভাই আপনাকে অ্যাবিউজ করছে। আচ্ছা, আজকে ১০ ঘন্টা কাজ করছো, তোরে 5 ঘন্টা বেতন দিব। আপনি কি করবেন? বলার কিচ্ছু নাই। বলতেও পারব না কেউ। বেশি কথা করবেন, আমি রিপোর্ট করে দেব। ইউ আর ডান ফর। হুম, হুম, তো ভাইয়া, সো দিস ইস দ্যা হার্শ রিয়ালিটি। হুম, হ্যাঁ? জ স্পেশালি এখন যারা জব অফারের প্রমিসটা করে, আমি তাদের সেই ভাইদেরকে বলব, ভাই মেক সিউর আপনারা ভালো করে যাচাই করে নেন যে আপনারা একটা প্রপার রাউট এর মধ্যে আসছেন। এখন জব অফার তেমন একটা অফার দিচ্ছে না। অনেক ক্যাপড এই হুম, রাউটটা। খুবই ডিফিকাল্ট জব অফার পাওয়া। হুম, হ্যাঁ? খুবই স্পেশালাইজড সার্ভিসেস এখন আমরা ক্যানাডাতে অ্যাকসেপ্ট করছি। তো যাদেরকে বলা হচ্ছে যে আমরা কুক-টুক কেটে আনবো, এগুলা এভেইলেবল কিন্তু খুবই কম। এবং মেক সিউর যে আপনারা জেনুইন রুটে আসেন। নাইলে ভাইয়া অনেক বিপদে পড়বেন আপনি। না আমি যখন ওই যে আপনার একলারার অফিসে বসতাম নাবিল ভাইয়া, শারমিন আপুদের সাথে। তো তারা তো এই ধরনের অ্যাপ্লিকেশন গুলো মোটেও এন্টারটেইন করত না। মানে তারা বলত যে, "আফ্রিদি এরা তো আসলে আমাদের আইডিয়াল ক্লায়েন্ট না। এইজন্য এদেরকে নিয়ে আমরা কাজ করতে চাই না। হোক অন্যরা এসব সার্ভিস দিচ্ছে, they need it তারা ওইখানে যাক।" হ্যাঁ, অফিসে অনেক মানুষ এরকম আসতো যে you will be very surprised by their um স্ট্যান্ডার্ডস বলবো, ক্লাস বলবো, আল্লাহ মাফ করুক। I don't mean any disrespect to any one of them. বাট দেখা যেত কি যে এই কনসেপ্টটা I guess মানুষের মাথার ভেতরে ওইভাবে ওই সময় ইমপ্লান্ট হয়ে গিয়েছিল যে হ্যাঁ। লেবার ভিসাটাকে তারা ক্যানাডার একটা প্রোগ্রামের সাথে somehow কি বলে যে চিন্তা করে ফেলে যে I received phone calls and visit from a person who happened to be a truck driver. মানে বাংলাদেশে ট্রাক ড্রাইভিং করতো এবং কেউ একজন তাকে বুদ্ধি দিয়েছে যে তুমি কানাডার ট্রাক ড্রাইভিং এর there is a huge career, huge opportunity, তুমি কোনোভাবে একটা লাইন ঘাট করে যাও। তুমি তো ২০ বছর ধরে ট্রাক চালাও। তোমার জন্য এটা কোনো ব্যাপারই হবে না। হুম, হুম, সো এই একটা মানুষ অনেকদিন ধরে এসে ঘুরতো। কোন একটা ব্যবস্থা করে দেন, কোন একটা ব্যবস্থা we don't do that. হুম, হুম। দেন এমন মানুষ পেলাম যারা আপনার সিকিউরিটি গার্ডের জব করতো। কোন একটা কোম্পানির সিকিউরিটি গার্ড। হ্যাঁ, তারা এসে তাদেরও চিন্তাভাবনা, তাদেরও কথাবার্তা হচ্ছে কি যে তারা কানাডাতে যেতে চায়, ভিজিটর ভিসা করাবে। ওইখানে যেয়ে তারা আমরা আবার ফার্দার তাদেরকে ওয়ার্ক পারমিট নিয়ে হেল্প করতে পারবো না। কিন্তু মানুষের সামনে যখন আমি সত্যি কথাটা বলতামও, গ্রাউন্ড রিয়ালিটি টাকে তুলেও ধরতাম যে, "ভাই যেভাবে আপনি এই আইডিয়াটা পেয়েছেন, it doesn't work in that way." এটার অ্যাকচুয়াল রাস্তা, অ্যাকচুয়াল ঘটনা হচ্ছে এরকম। হাফ অফ হুম, হুম, দেম বিশ্বাস করবে না অ্যান্ড হাফ অফ দেম আমার সাথে আর্গিউ করবে যে, "আমি আসলে জানি না, আমি করতে পারব না। এইজন্য হয়তো আমি তাকে এগুলো বলতেছি।" তো আমি সেটা স্বীকার করে ফেলি যে আমি করতে পারব না। তো আমি খুব সারপ্রাইজ হইলাম যে, "কিরে ভাই আমি তোমারে বাঁচাই দিতেছি, আমি সত্যি কথা বলে দিতেছি, সেটার জন্য তুমি আমারে খারাপ ভাবতেছো।" হ্যাঁ। তো মানুষও অনেক আছে যে এরা এই যে মানুষ, হ্যাঁ, মানুষও লোভী হয়ে যায়, রাইট? হুম, গ্রিডি, রাইট? দ্যাট ইস দ্য টার্ম। গ্রিডি হয়ে যায় যে হ্যাঁ, হ্যাঁ, কানাডাতে তো গেলেই আমি টাকা বানাবো, আমি এটা পাবো, ওটা পাবো এন্ড অল দ্যাট, রাইট? এবং তারা ওই লোভের কারণে এই যে তারা নেগেটিভ কিছু শুনতেও, নেগেটিভ না মানে দি ট্রুথ, জি, সত্যি যেটা এটা তারা মেনে নিতে হুম, পারে না। অ্যান্ড থার্ড পার্ট যে এজেন্সি আছে বা যে আরসিআইসি যারা একসাথে কাঁধে তারাও এটা অ্যাডভান্টেজ নেয় এবং জি, টাকা তারা ঠিকই বানায় নিচ্ছে। কিন্তু আপনি তো সেই রেজাল্টটা পাচ্ছেন না ভাই। হুম, রাইট? সো মাই অ্যাডভাইস যে যারা এজেন্সির মাধ্যমে যান আরসিআইসি দের সাথে কাজ করেন, ওয়ার্ক উইথ ওই ফার্ম গুলোর সাথে যারা ট্রান্সপারেন্ট, যারা উইলিং টু গিভ ইউ ইনফরমেশন। যারা হ্যাঁ, আপনাকে বলবে যে, "আচ্ছা আমরা এই প্রসেসটা করতেছি। এটার জন্য এই ডকুমেন্টস লাগবে। আপনার এগুলো ঠিক থাকা লাগবে। এই কারণে আমাদের এটা হচ্ছে।" হুম, নট দ্যাট হ্যাঁ, আপনি দেন আপনারটা হয়ে যাবে। এটা দেন আমরা জমা দিয়ে দিচ্ছি। হুম, হুম, আপনি জানতেছেনই না কোনটা দিয়ে কি হচ্ছে। হুম, হ্যাঁ? এই যে স্টুডেন্টস, আপনারা হয়তো অনেক সময় নিউজ দেখছেন, অনেক স্টুডেন্টস কে ফেরত পাঠানো হয়েছিল। আই থিংক দিস ইস অ্যাবাউট, উই আর টকিং অ্যাবাউট
2018-19 এর সময় থেকে আচ্ছা, একটা বাংলাদেশী বেশ কিছু স্টুডেন্টসদেরকে কানাডা থেকে ডিপোর্ট করা হয়েছিল। আচ্ছা। হ্যাঁ? কারণ তারা এখানে আসছিল উইথ ফেক ডকুমেন্টস ইন দ্য সেন্স দ্যাট তাদের যেই ট্রান্সক্রিপ্ট ছিল ওগুলা ফেক ছিল। হাই স্কুল ট্রান্সক্রিপ্ট। হুম, একই এজেন্সি থেকে অনেকগুলা ছাত্র আসে। তারা ২-৩ বছর এখানে অলরেডি পড়ালেখা করে কমপ্লিশন এর পর্যায়ে। they got caught, sent back. হ্যাঁ? এখন এজেন্সির দোষে এই যে এখানে হলো যেই ছাত্র-ছাত্রীগুলো আসছিল, তারা তো জানেও না যে তাদের নামে ফেক ডকুমেন্টস জমা দেওয়া হইছে। হুম, হুম, অনেকেই, আমি বলব না সবাই। তো অনেকে জানতও না যে তাদের ফেক ডকুমেন্টস জমা দেয়। তো আমি এটা আপনাদের একটা গোল্ডেন টিপস আমি দিলাম যে আপনারা যখন কাজ করবেন কোন ফার্মের সাথে see are they willing to give you transparent information? তারা কি ইনফরমেশন আপনাকে সুন্দরভাবে বুঝাইতে পারতেছে কিনা? আপনি যদি না বুঝেন আপনি জিজ্ঞেস করবেন। ভাই এটা হুম, কেন লাগবে? এটা দিয়ে কি হবে? হ্যাঁ? আপনাদের আ এটা কি প্রসেস? যারা এথিক্যালি এবং জেনুইনলি কাজ করে তাদের কোন সমস্যা হবে না আপনাকে এটা বুঝাই দিতে যে আমাদের ফর্মে ইনফরমেশনটা আমরা কেন ফিল করছি বা আমরা এই ফর্মগুলা ফিল করছে আপনারা আমাদের হলো এটাকে এই পর্যায়ে এটা হবে। হ্যাঁ? They should be হুম। fully transparent. আমরা কি তাহলে ভাই এটা বলতে পারি যে একটা সময় কানাডার ইমিগ্রেশন ওয়াজ ট্রুলি ভেরি ইজি অ্যান্ড অনেক রিল্যাক্সড। হুম, এইসব অ্যাক্টিভিটিস এর কারণে আজকের দিনে ইমিগ্রেশনের প্রসিজিয়ার, এই যে ডকুমেন্টের স্ক্রিনিং এগুলো এত স্ট্রিক্ট হয়ে গেছে। yes. You know, আপনার right on point, right? I mean, basically যেটা হইলো ভাইয়া যে কোভিড এর সময়, আ COVID-19 এর সময় আমাদের সরকার যে ব্যয়বহুল বেনিফিটস দেওয়া শুরু করলো এবং at that time refugees দেরও আমরা entertain করলাম। হুম, হুম, তো আমাদের ক্যানাডিয়ান অনেকগুলা সেক্টরে আমাদের এখন ঘাটতি চলছে। আমরা আমাদের ফাইন্যান্সিয়াল রিজার্ভ এ we are 5 years behind for a country like Canada. আপনারা জানেন না, যারা এটা আপনারা ওইভাবে হুম, ইয়ে করেন হুম, না। কিন্তু আমরা জানি। আমাদের ফুড কস্ট is almost 3 times what it used to be. আমি আপনাদেরকে এক্সাম্পল দেই। আমাদের 3 লিটারস অফ কুকিং অয়েল আমরা সেলে কিনতাম $3.99 $4 দিয়ে। এখন সেটা আপনি পাবেন $12 এ। সেলে গেলে $10। হুম? আপনার হইলো হাউজিং কস্ট বেড়ে গেল। হুম, হুম। কিন্তু ইনকাম তো বাড়ছে না ভাইয়া। আপনার লিভিং কস্ট বেড়ে গেল। এগেইন আপনার ইনকাম বাড়ছে না। সরকার মিনিমাম ওয়েজ বাড়াইছে কিছুটা। কিন্তু যারা হইলো মিনিমাম কামায় না, যারা হইলো অ্যাকচুয়াল ওয়ার্কফোর্স, যারা হাই এন্ড এর ওয়ার্কফোর্স বা মিড লেভেলের যারা আছে, এদের তো কোন লাভ হচ্ছে না। হ্যাঁ? মানুষ এখানে বাড়ি কিনতে পারছে না বিকজ অফ আ ইনফ্লেটেড রেটস। হ্যাঁ? তো এই যে এইসব বেনিফিটস যেসবগুলা যখন দেওয়া হলো কোভিডের সময়, ওগুলা কোত্থেকে আসছে? ওগুলো যে মানুষের ট্যাক্স থেকে দিয়েছিল। রাইট? সো আমাদের ইকোনমি এখন স্ট্রিক্ট করা ছাড়া উপায় নাই। ইফ উই ওয়ান্ট টু এট লিস্ট সাস্টেইন a good lifestyle. আর কানাডাতে হলো লাইফস্টাইল ভালো। এই যে ফ্রি হেলথ কেয়ার পাচ্ছেন। এখানে দুর্নীতি নাই। আপনি এডুকেশন ভালো পাচ্ছেন। য আপনি সেফ। দি বিগেস্ট থিং অ্যাবাউট কানাডা আপনি সেফ। রাইতে ২ টা বাজে হুম, আপনি কিছু না পইড়া হাঁটলেও আপনাকে কেউ জিজ্ঞেস করবে না। "ভাই কেন তুমি এমনি হাঁটতেছো?" হুম। হ্যাঁ? আবার আপনি হইলো ৪-৫ টা কাপড় নিয়ে মাথায় গাঁটটি বস্তা নিয়েও হাইটা যাইতেছেন রাস্তার মধ্যে। তাও কেউ জিজ্ঞেস করবে না যে, "এই বেটা কেডা?" রাইট? সো ইটস আ ভেরি সেফ কান্ট্রি। আমাদের সবারই চেষ্টা করা উচিত যে রুলস গুলা মেইনটেইন করলে আমরা এই বেনিফিট গুলা আমরা সবাই এনজয় করতে পারব। আই বিলিভ যে আপনার এই এক্সপ্লেনেশনটাই অনেকের এই কোয়েশ্চেনটাকে অ্যান্সার দিয়ে দিচ্ছে যে কানাডার এখন অবস্থা খুবই খারাপ। বিকজ অনেক মানুষকে বের করে দিচ্ছে। কানাডাতে ভবিষ্যৎ অনেক অনিশ্চিত। এখানে এই সমস্যা, সেই সমস্যা। সো আই বিলিভ যে আপনার এই এক্সপ্লেনেশনটা তাদেরকে অ্যান্সারটা দিয়ে দিল যে this is the only way to recover the losses হ্যাঁ, we have incurred. হ্যাঁ, আমি এখানে আপনাকে কিছু ফিগারস দিয়ে দেই। মানে জাস্ট এক্সাম্পলস। যেখানে ১০,০০০ অড জবস এর ওপেনিং ছিল, জি। ওখানে আমাদের ২০,০০০ অ্যাপ্লিক্যান্টস হয়ে গেছে ফ্রম হুম, রেফিউজিস অ্যান্ড ভেরিয়াস সোর্সেস। হ্যাঁ? হুম, তো এখন এটাকে যদি আমাদের কার্ভ করতে হয়, মানে আমাদের এখন ইনটেকটাও বন্ধ করতে হবে। হুম, হুম, অন দ্য ব্রাইট সাইড কানাডা এখন হলো ওই স্টেজে আছে যেটা হলো ওল্ড এজ বা রিটায়ারমেন্ট ফেজ এ আছে। মানে এখন মোস্ট অফ দ্যা ওয়ার্কফোর্স এ যারা আছে, ইটস লট অফ রিটায়ারমেন্টস গোইং অন। এখন এগুলাদের রিপ্লেস করার জন্য এখন দ্যা নিউ জেনারেশন নিডস টু কিক ইন।
হুম, সো দিস ইজ আ ভেরি গুড থিং। এই দিক দিয়ে সো এইটা আর আমাদের ইমিগ্রেশন কার্টন এই দুইটা মিলে আই এম হোপিং যে একটা ব্যালেন্সে চলে আসবে সুন এনাফ। একটু টাইম লাগবে, হুম, রাইট? স্ট্রিক্ট এন্ড টাইম লাগবে। বাট এই ব্যালেন্সটা চলে আসলে দেন এভরিথিং উইল বি মাচ মোর হুম, স্ট্রিমলাইনড এবং একটু নরমাল আগের মতো ইজি হবে। হ্যাঁ? বাট এগেইন ওই যে আমি ব্যাক ওটা যাব। হ্যাঁ, স্টাফ এন্ড এভরিথিং এখনো সবকিছু হুম, একটু ভালোভাবে স্ক্রুটিনাইজ করা হয়। আপনার ব্যাংক হুম, অ্যাকাউন্ট ভালোভাবে চেক করা হয়, ব্যাকগ্রাউন্ড আপনার পুলিশ চেক এগুলো মানে ক্রেজি। ঠিক আছে? হুম, খুব ভালোভাবে চেক করা। বাট আই বিলিভ মানে আমার মনে হয় এটা তো শুরু থেকেই করা উচিত ছিল। এগুলা তো দরকারি জিনিস ফর দ্যা কান্ট্রিজ সেফটি। হুম, হ্যাঁ? তো আমি বলব যে ভাই যারা অ্যাপ্লিক্যান্টস আছেন ভয় পাবেন না। আপনার সবকিছু ডকুমেন্টস ঠিক থাকলে প্রসিড করেন। রাইট? আল্টিমেটলি ভিসা অফিসার ডিসিশন নেয়। হুম। রাইট? বাট do your best, do your due diligence, apply the proper way. নেক্সট কোয়েশ্চেন যেটা আসবো যে ভাইয়া, হ্যাঁ, আই এম সিউর আপনি দেখেছেন এবং আপনি জানেন there is a new wave going on regarding অস্ট্রেলিয়া, বিশেষ করে বাংলাদেশ থেকে। বাট আমি বাংলাদেশের পাশাপাশি ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল এই জায়গাকার এই ধরনের একটা ওয়েভও আমি দেখেছি। যে ওইসব জায়গাকার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট গুলার ভিডিও সামনে আসতো। তো আমার আন্দাজে আমার নজরে আমি যেটা দেখলাম কানাডার সময় আমরা যেভাবে ডকুমেন্ট রেডি করতাম বিকজ এই স্ক্রিনিং গুলো অনেক স্ট্রিক্টলি ওই সময়তেও হচ্ছিল। ব্যাংক স্টেটমেন্ট ওই সময়তেও দেখতে চাচ্ছিল, ভেরিফাই করছিল। বাট অস্ট্রেলিয়া অন দি আদার হ্যান্ড বাংলাদেশকে লেভেল 1 এ ফেলে দেওয়ার পর থেকে একটা পুরা হুমড়ি খেয়ে পড়লো সবাই, সবাই চলে যাচ্ছে। ট্রাস্ট মি ভাই, ট্রাস্ট মি। এভরি other 5 person I talk to now, 2 or 3 of them, they are just busy making their application to make their way to Australia. And এরকম কিছু মানুষ আপনি দেখে খুব অবাক হবেন যে they are not that much well off. বাট এখানে কাজ করছে কি যে ওই যে লেভেল 1 করে দিল এবং যে এজেন্সি গুলাতে যাচ্ছে সেই এজেন্সি মাঝখানে আরেকটা থার্ড পার্টিকে ইনভলভ করছে। যে থার্ড পার্টি একটা ইনভেস্টমেন্ট দেখাচ্ছে স্টুডেন্ট গুলার উপরে থ্রু সাম ওয়ে। দেখায় তার ব্যাংকে এফডিআর দেখাতে হবে, কি ক্যাশ দেখাতে হবে, কি দেখাতে হবে সেই অনুযায়ী তারা সেই ব্যাংক স্টেটমেন্টে যে এত টাকা থাকতে হবে সেইটাকে চেক মার্ক করে দিচ্ছে। ইউনিভার্সিটি বাদবাকি সব ক্রস চেক গুলো করছে এন্ড ভিসা অ্যাকসেপ্টেন্স রেট ইজ অলমোস্ট 99%। লেফট এন্ড রাইট সবাই চলে যাচ্ছে। তো এই জায়গাতে দেখে আমারও মনে হয় যে ক্যানাডারে একবার বাঙালিরা যে ধ্বংস করে আসছে, এইটার এই সুযোগ নিয়ে এক্সপ্লয়েট করে সিস্টেমকে, যেখানে ক্যানাডা রিয়েলি ট্রাইড দেয়ার বেস্ট টু ফিল্টার আউট এভরিথিং। অস্ট্রেলিয়া আরো সবকিছু খুলে যখন দিল, এইবার তো আবর্জনা ভালো সবই ঢুকলো। I really wonder what damage now they will do to Australia. এত মানুষ এত স্বপ্ন নিয়ে যাচ্ছে। ভেরি লাইকলি যে তাদের এই স্বপ্ন হয়তো ভাঙবে। বাট ফ্রম ইউর এন্ড অ্যাজ অ্যান আরসিআইসি আপনার কি মনে হয় যে ইভেন ফর আ স্টুডেন্ট 2025, 2026 ইনটেকের জন্য অস্ট্রেলিয়াতে যাওয়া বেটার হবে নাকি কানাডাতে যাওয়া? ওকে। অর ইজি? ওকে। আমি আপনাকে ভেরি অনেস্ট পার্সপেক্টিভ দেব এখানে। জি। রাইট? অ্যান্ড দেন যারা শুনছেন বা আপনার যাচাই করে দেখবেন। অ্যান্ড I হুম, told you I love transparency. হুম, তো প্রথমত আপনাকে এই ভিডিওতে শুরুতে বলছিলাম একটা গ্রাফের কথা যে আমরা যে আপ অ্যান্ড ডাউন ইকোনমিক্যাল হুম, এটা হুম, প্রত্যেকটা সেক্টরে হয়। কানাডা এখন ওই সেক্টরে যে এটা আমরা এখন একটা ডাউন কার্ভ দিয়ে যাচ্ছি। হুম, অস্ট্রেলিয়া কিন্তু এরা কিন্তু অস্ট্রেলিয়া অনেক টাফ ছিল। হুম, এ এরকম ছিল? আপনারা ঢুকতে পারতেন অস্ট্রেলিয়া? তো অস্ট্রেলিয়া এখন আবার ওরা আপ কার্ভ এ আছে আপনি ইজিলি ঢুকতে পারছেন। হুম, হুম, অস্ট্রেলিয়াতে যখন এই সেম সিনারিও যেটা কানাডাতে হচ্ছে এটা রিপিট হবে, ওরা ওদের ইমিগ্রেশন তখন টাইট করে দেবে। হুম, রাইট? সো ফর নাও ফর দ্যা টাইম বিং অস্ট্রেলিয়া ইস লুকিং ভেরি গুড। ভালো এন্ড হুম, এভরিথিং। কিন্তু লেটস লুক এট হোয়াট ইস দ্য গোল? 99% অফ ইন্টারন্যাশনাল স্টুডেন্টস এদের গোল থাকে পার্মানেন্টলি সেটেল হওয়া। হুম, এটা আমরা জানি, আমাদের সরকার জানে, এটা অস্ট্রেলিয়ার সরকারও জানে। হ্যাঁ? আর যারা যাচ্ছে তারা তো ওই ইনটেনশন নিয়েই যাচ্ছে। হুম, হুম। তাহলে ফোকাস কি ইমিডিয়েট ফাইন্যান্স এর উপর নাকি ফোকাস সেটেলমেন্ট এর উপর? ফোকাস যদি ইমিডিয়েট ফাইন্যান্সেস এর উপর হয়, I would say go to Australia. হুম, আপনার ফোকাস যদি লং টার্ম সেটেলমেন্ট এর উপর হয়, then you come to Canada.
এর কারণগুলো আমি দিয়ে দিচ্ছি আপনাকে। জি। কানাডার হলো মাল্টিপল প্যাথওয়েজ আছে আপনার এখানে সেটেল হওয়ার, হুম, which is easier than অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া। হুম, আপনারা, আমি যে বলতেছি আমার কথা শুনতেই হবে না, আপনারা নিজেরা যাচাই করে দেখবেন। গুগল করে নেন, Canadian pathways systems, Australian pathways and requirements, আপনি দেখবেন। For people who don't know, even অস্ট্রেলিয়াতে যেটা একটা জিনিস হলো, স্টুডেন্টসরা যেহেতু আমরা এটাই মেজর মেজর ফোকাস, এরা যখন জব করে, আম they find jobs quite okay. আবার যখন গ্র্যাজুয়েট হয়, পোস্ট গ্র্যাড কয় বছর পাবে, কি পাবে, এটা কিন্তু নিশ্চয়তা থাকে না যে কয় বছর পাবে। এটা ডিপেন্ড করে রিজন বাই রিজন। হুম, কানাডাতে রিগার্ডলেস অফ ইউর রিজন, আপনার প্রোগ্রামের লেন্থ ডিপেন্ড করে আপনি পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পারমিট পেয়ে যাচ্ছেন। আপনার কোনো অনিশ্চয়তা নাই যে কি বলে, আমি কয় বছর পাবো, আমি কি ওই সাসকাচুয়ান গেলে কি বেশি পাবো নাকি অন্টারিওতে থাকলে বেশি পাবো, ওরকম কোনো ইয়ে নেই। অস্ট্রেলিয়াতে জি। কিন্তু এটা ইয়া করে। তারপর কোর্সেস, অনেকগুলা কোর্সেস, বিশেষ করে যেগুলো মাস্টার্স লেভেলের হয়, হুম, ইভেন আন্ডারগ্রেড, আপনি দেখবেন যে অস্ট্রেলিয়ান কোর্সগুলা lot of the times they are longer for the same program in Canada. The reason being, ওরা preparatory কোর্স রাখে হুম, হুম, যে আপনি ১ বছরের পরে you will prepare to get into the master's program, হুম, বা 6 মান্থস বা ১ সেমেস্টার একটা কোর্স থাকে যেটার পরে আপনি তখন আপনি পুরা টোটাল কস্টটা আপনি এনালাইজ করবেন। জি। রাইট? বাট on the short run, given the way things are going now, এখন যেভাবে যাচ্ছে অ্যাপ্রুভাল রেট ভালো and everything, অস্ট্রেলিয়া কিন্তু ভালো কান্ট্রি। other everything, quality of education is high. Again, so আমি আপনাদের যদি ফাইন্যান্সিয়াল ফোকাস থাকে, হুম, ইউর ফোকাসড অন ফাইন্যান্সে, যে না আমার টাকা বেশি নেই, আমি কম দামে এখন গিয়ে পড়ালেখা করতে চাই, হচ্ছে গো টু অস্ট্রেলিয়া। ওটা অস্ট্রেলিয়া নিয়ে আমরাও কাজ করি। সো এগেইন দেয়ার ইজ নাথিং টু হাইড হিয়ার। আম আর যদি আপনার পার্মানেন্ট রেসিডেন্সি, ইভেনচুয়ালি সিটিজেনশিপ হওয়ার চিন্তাভাবনা থাকে, কানাডা ইজ স্টিল দ্য বেস্ট ইন ওয়ার্ল্ড। which brings me back to the next question যে অনেক হোয়াইট কান্ট্রিজেই অনেক ধরনের কথা থাকে যে এই জায়গাতে কিছু মানুষজন রেসিজমের ভিকটিম হয়। আমি একটা সময় অনেক শুনেছিলাম যে অস্ট্রেলিয়াতে মানুষ একটু রেসিজমের শিকার হয়। এটা শুধু বাংলাদেশীদেরকে বলে না, এটা বাংলাদেশ, ইন্ডিয়ান, পাকিস্তান, they had a habit to practice this racism thing. কানাডার কথা যদি আমি চিন্তা করি যে us as Muslims, কানাডা কতটা মুসলিম ফ্রেন্ডলি? একটু যদি আপনার জায়গা থেকে বলতেন। আচ্ছা, আমি এখানে রিলিজিয়াস যারা আছে তাদেরকে I don't mean to hurt or look down on them, বাট আমার মনে হয় কি ভাইয়া, যে এই কানাডাতে যারা মুসলিমস আছে, they are much better Muslims, if not better practicing Muslims. That is the word to say. আচ্ছা। এটা হলো যারা এখানে আসবে, তারপর এখানে হলো কানাডাতে হলো রিলিজন নিয়ে এখানে কোনো বাধা নাই। সবাই সবার রিলিজন ভালোভাবে প্র্যাকটিস করছে। হুম, এখানকার যে ইসলামিক ফাউন্ডেশনস গুলো আছেন, যে মসজিদগুলো আছেন, অ্যামেজিং। হুম, আপনারা হলো প্রত্যেকটা মসজিদে, আমার মনে হয় এখনো আজ পর্যন্ত আমি কোনটা দেখছি যে এখানে হলো আপনার ২ টা সেকশন থাকে। একটা হলো মহিলাদের সেকশন, একটা হলো হুম, পুরুষদের সেকশন, নামাজ পড়ার জন্য। হুম, যেকোনো সময় যাবেন, নামাজ পড়বেন। আমার মনে হয় আমাদের দেশেও এতটা আছে। নেগেটিভ। রাইট? ওকে, ১। ২, আপনাদের বাচ্চাদেরকে রিলিজিয়াসলি এনকারেজ করার জন্য ওই মসজিদের মাধ্যমে অনেক স্পোর্টস এক্টিভিটিস হয়, এডুকেশনাল এক্টিভিটিস হয়, হুম, অনেক ট্যুরিজম এক্টিভিটিস হয়। তো আমার মনে হয় যে ইসলামিক সাইড দিক থেকে যারা রিলিজিয়াসলি কনসিয়াস, তাদের জন্য এখানে ইটস আ রিয়েলি গুড প্লেস টু প্র্যাকটিস। তাদের আচ্ছা। দিন ঠিক রাখার, ঈমান ঠিক রাখার, রাইট? অ্যান্ড ডু হোয়াট ইস নিডেড। যে যার মতো আছে, যে আমি আগে বললাম, হ্যাঁ? আপনি কি আপনার মতো আপনি নামাজ পড়বেন, ৫ ওয়াক্ত নামাজ পড়বেন, চলে আসবেন। হুম, আপনার বাসায় আপনি যাবেন। আপনি যদি খারাপ কিছু করতে চান, আপনি গিয়ে বারে গিয়ে বসতে চান, এটা আপনার চয়েস। এখানে হুম, কেউ কিছু বলবে না। রাইট? হুম, এন্ড অফ দ্যা ডে। বাট religiously, I would say it's very good. আচ্ছা। কনসিডারিং দ্য আপকামিং ফিফা যেটা হুম। নর্থ আমেরিকাতে হতে যাচ্ছে। ইউএসএ, মেক্সিকো, কানাডা এই ৩ টা দেশই মনে হয় হোস্ট করছে একসাথে। তো আপনার কি মনে হয় যে এইটা কি আবার ইমিগ্রেশনের কোনো একটা প্রোগ্রাম কি এক্সপ্লয়েট এর একটা আ ওয়ে হয়ে উঠতে পারে বাংলাদেশীদের জন্য?
I know where you're going. I'm just না, এটা obviously একটা pathway যেখানে অনেকে খেলা দেখতে আসে আর দেশেই যাবে না। আমি frankly open বলতেছি যেটা মানে মানুষের চিন্তা ভাবনা already মাথায় কাজ করতেছে। ওকে। তো it is a pathway কিন্তু you got to understand একটা হলো already আমাদের US and Canada হলো আমাদের immigration টাইট অনেক strict হয়ে গেছে। তো যারা মনে করছেন যে আপনারা succeed করবেন, get ready. This time it's going to be different. কারণ যারা টিকেট কিনে এখানে আসতে চাইবে তাদের অ্যাপ্রুভালের জন্য যে তাদের কিরকম ডকুমেন্টেশন প্রেজেন্ট করতে হবে তারা এখনো জানে না। তারা মনে করছে একটা টিকেট কিনে এপ্লাই করলেই আমার ভিসা হয়ে যাবে। সরি এরকম কোনো কিছুই না। আপনার বরং আপনার ব্যাকগ্রাউন্ড চেক হবে মোর থরোলি। এখানে হলো ইন্টারন্যাশনাল সিকিউরিটির ব্যাপার আছে। যারা ইন্টারন্যাশনাল প্লেয়ার্স সেখানে খেলবে। ওদের সিকিউরিটি চিন্তা করে আপনার উপর যে চেকটা হবে এটা আপনারা জানবেন না, টেরও পাবেন না। হ্যাঁ? আপনি আসলেন, আপনি যদি এখন গিয়ে কোনো একটা হাঙ্গামা করেন এই স্টেডিয়ামের ভিতরে কোন একটা প্লেয়ারে অ্যাটাক করেন বা একটা বোম ফেলেন, হু ইস গোইং টু টেক কেয়ার অফ, হু ইস গোনা বি রেসপন্সিবল? কানাডা, আমেরিকা, আমরা রেসপন্সিবল হব। তো আপনারা যদি মনে করেন যে ইজিলি আসতে পারবেন, দিস টাইম অ্যারাউন্ড ইজ নট দ্য কেস। আচ্ছা, সব আমরা হারাম ওয়ে নিয়ে কথাবার্তা শেষ করলাম, এবার একটু হালাল ওয়েতে আসি। উই নো যে কোনো দেশে বাংলাদেশ থেকে বেস্ট পসিবল ওয়েতে সেটেলমেন্টের আশায় যাওয়ার একটা ভালো মাধ্যম হচ্ছে স্টাডি পারমিট। জি। এখন স্টিল বাংলাদেশ থেকে যারা কানাডাতে পড়তে যেতে চায়, হোয়াট ডু ইউ সে যে যতগুলো প্রভিন্স আছে কোন প্রভিন্সটা তাদেরকে বেটার অপরচুনিটিস এবং কি বলা যায় একটা খুব অল্প সময় একটা পিআর পাথওয়ে অফার করার জন্য আছে? ওকে। ইন টার্মস অফ এই যে দেখেন, আমি রিয়ালিটি একটু টাচ করি এখানে। এখানে স্টুডেন্ট যারাই আসে তাদের কিন্তু একটা লক্ষ্য থাকে যে আমি পার্ট টাইম করে আমি নিজেকে সাপোর্ট করব। জব করে সাপোর্ট করব। হ্যাঁ? অ্যাজ ফার অ্যাজ ইট ইজ নট রিকমেন্ডেড বাট এটা একটু নেসেসারি হয়ে যায়। কারণ ইটস আ লট অফ মানি। রাইট? তো আপনি যদি ওই দিক দিয়ে চিন্তা করেন যে আমি এখানে এসে পাশে পড়ালেখা করব এবং নিজেকে কিছু হলেও সাপোর্ট করব এবং হাত খরচ and all that, then Ontario is still the better place. হ্যাঁ? আচ্ছা। Ontario in among all the provinces is still the better place. PR pathways এর যেটা Ontario তে এখন একটু টাফ। আপনার Saskatchewan এ একটু ইজিয়ার। রাইট? রুরাল রিজন গুলোতে একটু ইজিয়ার আছে। কিন্তু ওই যে ওখানে গেলে আপনার যেটা হচ্ছে যে আপনার কিন্তু ওই যে জব অপরচুনিটিস বা ইভেন ফিউচার ইভেন আফটার গ্র্যাজুয়েশন ওই অপরচুনিটিস গুলোতে আপনি কিন্তু বঞ্চিত হইতেছেন। হ্যাঁ? তো এটার জন্য এটা কিন্তু আপনার একটা এই এই স্যাক্রিফাইসটা আপনার এটা বুঝে নিতে হবে আপনি কোন জায়গায় করবেন। জি। হ্যাঁ, আর যেটা হলো মানুষ অনেকে বুঝে না। আপনি যদি অন্টারিওতে আসা পড়ালেখা করেনও গ্র্যাজুয়েট এখন, আপনি কিন্তু অন্য প্রভিন্সে গিয়ে মুভ করতে পারতেছেন। অন্য প্রভিন্সে মুভ করে আপনি ওদের প্রোগ্রামের জন্য নিজেকে কোয়ালিফাই করতে পারছেন। ফর দ্যাট ইউ নিড প্রপার ইনফরমেশন। আপনি অনলাইনে চেক করেন বা প্রপার RCIC লয়ার হোক, আ যারা প্রফেশনাল তাদের সাথে ডিসকাস করে অ্যাডভাইস নিন। হ্যাঁ? সো বেসিক্যালি মোস্ট কেসেস যেটা আপনার মানে আমি রেকমেন্ড করি, অন্টারিওতে আসেন, পড়ালেখা শেষ করেন। বাই দ্য টাইম আপনি গ্র্যাজুয়েট করবেন, লেটস সি যে আপনার জন্য বেস্ট প্যাথওয়ে কোনটা রইল। অন্য প্রভিন্সে কারণ এগুলো তো প্রতি বছর আমাদের চেঞ্জ হচ্ছে। প্রতি বছর একটা না একটা নতুন রুলস আসছে। আপনার ক্যাপাসিটি কমতেছে, বাড়তেছে। রাইট? তো ইট কিপস চেঞ্জিং। তাহলে আপনার মেইন ফোকাস থাকা উচিত কোনটা? কোথায় গেলে আমি পড়ালেখাটা টাইমলি শেষ করতে পারবো। আমার এই লক্ষ্য নিয়ে আসবেন। সেটেলমেন্টটা ঠিক আছে। এখন গ্র্যাজুয়েট হইতে আমার বছরখানেক বাকি। লেটস স্টার্ট রিসার্চিং, লেটস স্টার্ট প্রিপেয়ারিং, লেটস গেট দ্য রাইট হেল্প। এগুলো আপনাদের অ্যাপ্রোচটা এইভাবে থাকতে হবে। অ্যান্ড দেন লাস্ট সেমেস্টার তখন আপনার হলো প্রিটি মাচ ইউ মাস্ট হাভ ডিসাইডেড আপনার একটা আইডিয়া থাকা উচিত যে আমি কোন রাউটে কেমনে কি করব না করব। যদি আপনার এই প্ল্যানটা না থাকে, আমি খুব খারাপ কিছু হবে তা না, বাট আপনি অনেক সময় লুজ করবেন, আপনি অনেক স্ট্রাগল করবেন। সো ফর দ্যাট ইউ নিড প্রপার মেন্টর, প্রপার অ্যাডভাইজার। হ্যাঁ? যদি আপনাদের কারো চেনা থাকে ওটা আপনি ওনাদের সাথে আলাপ করবেন। আমরা আছি আমাদের সাথে আলোচনা করবেন। I mean, yes, you're spending money, but spend it wisely. এখন ভাইয়া যে এই যে লেটস সে ইউকে তে প্রবাবলি আপনি একটা মাস্টার্স করলেন, করার পরে আপনি যদি আবার আরেকটা মাস্টার্স করতে চান, বিকজ ইউ হ্যাভ অ্যান ইন্টেনশন টু প্রলং ইউর স্টে আপ দেয়ার, হ্যাঁ। তখন ওই সেকেন্ড মাস্টার্স এর অ্যাপ্লিকেশন গুলা 99% অফ দ্য টাইম রিফিউজ হয়ে যায়। কানাডার কি এই ধরনের কিছু হয়?
যে একজন ডাবল মাস্টার্স করতে পারে না? তো বা মাশাআল্লাহ প্রবলেম এদিক হয়? দিয়ে Canadaর acceptance rate is high, আচ্ছা। right? And কানাডাতে একটা জিনিস কি ভাই আমাদের মানে even right now মাস্টার্স আমরা অ্যাকচুয়ালি আমরা রেকমেন্ড করি যে যারা মাস্টার্স পড়তে চায় এদের জন্য ইটস a better opportunity. কারণ মাস্টার্সে যখন আপনি পড়ালেখা করেন বা করতে চান, আপনার অনেকগুলো বেনিফিটস হয়ে যায়। ১ এখানে আপনার জেনুইন একটা রিজন দেখানো যায় যে না আপনি আরো পড়ালেখা করতে চান। You need to go further in your education. হ্যাঁ? ক্যারিয়ার বিল্ড করছেন। হুম, এটা খুব ভালো একটা জিনিস। হুম, দ্বিতীয়ত হলো মাস্টার্সদের জন্য পিয়ার পাথওয়েটা খুব ইজি হয়ে যায় কম্পেয়ার টু আন্ডারগ্রাডস। জি। হ্যাঁ? তাদের জন্য কিছু স্ট্রিমসও আছে। যে আপনি হুম, গ্র্যাজুয়েট হয়েই আপনি ওগুলোর জন্য কোয়ালিফাই করে ফেলবেন। হুম, সো যারা 2nd মাস্টার্স এর জন্য যায়, নট জাস্ট দ্যাট এখানে কিছু আন্ডারগ্রাড লেভেলেও কিছু প্রোগ্রাম আছে যে যারা হলো পড়ালেখা শেষ করে আরো মোর স্টাডি করতে চায়। I know the ultimate goal হয়তো আরো লং টার্ম থাকা। হুম, বাট হুম। আমাদের এখানে এগুলো ওপেনলি এগুলো এভেইলেবল and legally available. So in আচ্ছা। that case yes, it's মানে doing double major, double degree বলেন, এখানে এটা much better opportunity. এইটা আবার আপনার ওই স্কোর কাউন্টিং এর সময় যে কোন ধরনের কনফ্লিক্ট ক্রিয়েট করে না? কারণ একজন ধরেন যে ৩০ বছর বয়স তার। অ্যান্ড উই নো ৩২ বছরের ভিতরে থাকলে পারে এই এক্সপ্রেস এন্ট্রি সিআরএস স্কোর এটা অনেক কি বলে যে এইজের মেক্সিমাম পয়েন্টটা হেল্প পাইবেন হেল্প ওই করে। এজটা পাবেন। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। তো এখন ধরেন যে একজন ২ টা মাস্টার্স করলো। দেন পরে সে আবার আরেকটা পিএইচডি করলো। তো এই যে সে তো একটা বয়স লুজ করছে। এডুকেশন হয়তো গ্যাদার করছে। অ্যান্ড এইটার এগেইনস্ট এ তো সে কোন ফুল টাইম ওয়ার্ক ও এক্সপেরিয়েন্স হিসেবে কাউন্টে নিতে পারছে না। তো এগুলাকে আবার একটু ব্যাকফায়ার করে ফেলে মানুষজনকে? নাকি ইট ইস ভেরি ফাইন যে এটাও ঠিক আছে? না, না। I think এই যে এগেইন এই যে আপনি যে ইয়াটা বললেন, এটা মানুষের আ এটা বোঝা উচিত একটা জিনিস যে আপনি যদি আন্ডারগ্রেড শেষ করেন, হুম, আপনার হইলো আপনার পয়েন্টস উঠাইতে আপনার হয়তো ২ থেকে ৩ বছর কাজ করা লাগবে। ক্যারিয়ার এক্সপেরিয়েন্স নেওয়া লাগবে। হুম, হুম, আপনি যদি মাস্টার্স শেষ করেন, আপনি রাইট ওয়ে কোন একটা প্রভিন্সিয়াল প্রোগ্রামের জন্য নমিনির জন্য আপনি কোয়ালিফাই করছেন। ওখানে কিন্তু আপনি ২-৩ বছর অলরেডি সেভ আপনার ওয়ার্ক এক্সপেরিয়েন্স ও লাগতেছে না। হুম, 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 হ্যাঁ? সো দ্যাট ইস দ্য গেইন। ওখানে কিন্তু আপনার একটা গেইন হইল ভাইয়া। হুম, হ্যাঁ। আ দ্বিতীয়ত আপনি যেটা বলছেন যে এই প্রোগ্রামগুলো আপনার পয়েন্টস এর ক্ষেত্রে কোন সমস্যা হবে কিনা and all that. নো, আপনার তো যদি এইজ এর পয়েন্টস ও কমে, আপনি তো মাস্টার্স এর কারণে বা পিএইচডি এর কারণে আপনার তো পয়েন্টস তো আপনি মেক্সিমাম পয়েন্টস পেয়ে যাচ্ছেন in the education field. তো হুম। ওইটাও তো ওদিক দিয়ে ব্যালেন্সই হচ্ছে। আচ্ছা, আচ্ছা। হুম, আন্ডারগ্রেড দিয়ে আপনি এক্সপ্রেস এন্ট্রি করলেন, আপনি তো ফুল এডুকেশনের পয়েন্টটা পাচ্ছেন বিকজ ইটস এট আন্ডারগ্রেড লেভেল। হুম, মাস্টার্স এ করলেন, আপনি হায়ার পয়েন্টস পাইলেন। পিএইচডি তে করলেন, আপনি হায়ার পাইলেন। তো এটা কোন জায়গায় তো আপনার ট্রেড অফ হুম, আছে। হুম, আর ওই ট্রেড অফ দিয়ে আপনি মানে you shouldn't feel bad. বাট আমি এগেইন রিকমেন্ড করব উইথিন বিলো 30 তে যদি এক্সপ্রেস এন্ট্রি তে এপ্লাই করেন উইথ ম্যাক্সিমাম এডুকেশন কোয়ালিফিকেশন বা অন্য সব কোয়ালিফিকেশন দিয়ে your chances are very high. বুঝতে পেরেছি। তাহলে দিন শেষে আমরা এইরকম কিছু কনক্লুশন এ আসলাম। Canadian immigration might have got more strict, but it is not dead, and it is for good. সেকেন্ড জিনিস যে কাউরের যদি লং টার্ম প্ল্যান থাকে এবং সেই প্ল্যানটা সে একটা সাস্টেইনেবল কেরিয়ার গ্রোথ সবকিছু চিন্তা করে বানাতে চায়, স্টিল কানাডা has many things to offer to them for their futures and even for their families. তারপরে আমরা যেটা আসলাম যে হ্যাঁ, if you are a legitimate applicant, you have all the documentations, all the credentials right, all the funds proven, then one should not run after for any ill practitioners যার কাছ থেকে সে কোনো ওই forgery or কোনো fugazi help নিবে। হ্যাঁ, সেই অ্যাপ্লিকেন্ট নিঃসন্দেহে হেল্প করলে there is a high chance তার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড হবে even in this slow situation. And lastly, সবার আল্টিমেট গোলই যেহেতু সেটেলমেন্ট থাকে, এই সেটেলমেন্টটা প্রত্যেককে সময় নিয়ে নিজের প্রোফাইল অনুযায়ী বুঝে একটা স্ট্র্যাটেজি দাঁড় করিয়ে ইফ রিকোয়ার্ড একজন প্রফেশনালের হেল্প নিয়ে লাইক আরসিআইসি প্রফেশনালস লাইক ইউ হুম, একটা প্রপার স্ট্র্যাটেজি ডেভেলপ করে নিয়ে তারপরে এই রাস্তাটাতে সামনে আগানো উইল বি মোর সেন্সিবল দেন জাস্ট একটা স্রোতে গা ভাসিয়ে দিয়ে আমি অ্যাপ্লিকেশন করলাম আল্লাহর নামে কিছু একটা হয়ে গেল।
সো এইগুলাই তো আমরা একটা পজিটিভ কনক্লুশন হিসেবে বলতে পারি, তাই না ভাইয়া? Yeah, excellent, excellent. Yeah. আচ্ছা, তো এখন হোয়াট উড বি ইয়োর মেসেজ টু অল দোজ স্টুডেন্টস যারা এই যে কেবল এইচএসসি পরীক্ষা দিয়ে বের হলো, অনেকে হয়তো পাবলিক ইউনিভার্সিটি ট্রাই করবে, দ্যাট ইজ দেয়ার নাম্বার ওয়ান গোল, এবং দেয়ার উইল বি আ গ্রুপ যারা দেশের বাইরে পড়ালেখার কথা চিন্তা করবে, অর যারা পাবলিক ইউনিভার্সিটিতে পড়তে না পেরে দে উইল জাস্ট মেক আপ আ প্ল্যান যে আমি দেশের বাইরে যেয়ে পড়বো। Mhm. কানাডাকে তারা একটা স্ট্রং কনসিডারেশনে রাখছে। ওভার অস্ট্রেলিয়া, ইউকে অ্যান্ড নিউজিল্যান্ড তারা ভালো, ভালো অফারিংস দিলে পারে। কানাডাকে তারা প্রায়োরিটিতে রাখছে। What would be your honest and genuine message for this group? Okay. আমার honest message, Canadian tuitions বা লিভিং কস্ট কিন্তু comparatively high. হুম, হ্যাঁ? তো যারা স্টুডেন্টস যারা আসবে, আমি বলব যে আপনাদের লক্ষ্য থাকা উচিত পড়ালেখা করার। যদি ফাইন্যান্সিয়ালি আপনারা স্ট্রাগল করেন, তাহলে I would say for the time being কানাডাতে আন্ডারগ্রেড এর জন্য না এসে আপনারা মাস্টার্স এর জন্য আসুন। হুম, হ্যাঁ? আন্ডারগ্রেড যদি আপনি অস্ট্রেলিয়া করতে চান করে, মাস্টার্স নিয়ে আপনি কানাডাতে এসে পড়েন। And then you will qualify for one of the pathways etcetera and whatnot. জি, কোন একটা pathway খুলে গেল। হ্যাঁ? এটা যাদের জন্য ফাইন্যান্সিয়ালি যারা একটু চ্যালেঞ্জড বা ফাইন্যান্সিয়াল হুম, হুম, আম আ লিমিটেশন এ আসছে। জি। যাদের ফাইন্যান্সিয়াল লিমিটেশনস নাই, hands down come to Canada. So this is my honest advice. থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া। It was really very nice talking to you after this long time. And Yes. আমরা এত, এত সুন্দর, সুন্দর জিনিসপাতি নিয়ে ডিসকাশন করলাম, কথাবার্তা বললাম। Thank you very much to you. Thank you very much for your time. Yes. No, thank you Afidi bhai and wish you all the best and everyone out there যারা আমাদের কথা শুনতে পাচ্ছেন আপনাদের সবার জন্য শুভকামনা করি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ঠিক আছে ভাইয়া। জি, আল্লাহ হাফেজ। আসসালাম। আল্লাহ হাফেজ।